ইরানের 6 বিমানবন্দরে হামলা, শাসক পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের। তেহরানের পাশে থাকার ঘোষণা মস্কোর। যুদ্ধ বন্ধের দাবিতে দেশে দেশে বিক্ষোভ। This is absolutely the wrong direction. There are ways to negotiate. Hopefully it'll stop right where it is right now. 5 মাসের মধ্যে বিশ্ববাজারে তেলের সর্বোচ্চ দাম। হরমুজ প্রণালী বন্ধ হলে প্রভাব পড়বে দেশেও। জুলাই পর্যন্ত এলএনজি কেনা থাকায় আপাতত স্থিতিশীল থাকবে দাম। জুলাই পর্যন্ত আমাদের কেনা কমপ্লিট। আমরা যদি দাম বাড়েও স্পট কোটেশনে যাব, কিন্তু রিজনেবল না হলে ক্যান্সেল করতে পারবো, এরকম একটা সুযোগ আমাদের আছে। জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনে আপত্তি নেই জামায়াতের। আমির ও কানাডা হাই কমিশনারের বৈঠক। লন্ডন বৈঠকের পর নির্বাচনী টানেলে দেশ কেটেছে অনিশ্চয়তাও, বলছে বিএনপি। বিতর্কিত নির্বাচনের মামলায় আদালতের কাজ করায় সাবেক সিএসএ নুরুল হুদা 4 দিনের রিমান্ডে। শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের খোঁজে দুদক। তথ্য চেয়ে ইসিকে চিঠি। ডেঙ্গুর মধ্যে করোনার প্রকোপ, শনাক্ত হচ্ছে চিকুনগুনিয়াও। জমানো বৃষ্টির পানিতে এডিস মশার বংশবিস্তারে বরগুনার ঘরে ঘরে রোগী। সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। এবং পর্যটকদের অসচেতনতায় হুমকির মুখে টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি ওয়াচ টাওয়ার এলাকা। জীববৈচিত্র্য রক্ষায় নৌযান চলাচল নিষিদ্ধ। নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। ইরানের 6টি বিমানবন্দরে হামলা চালিয়ে 15টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছেন নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলে হামলা জোরদারের ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। এক বার্তায় তিনি বলেন, ইরানে আক্রমণ চালিয়ে শত্রুরা বড় ভুল করেছে, তাদের শাস্তি পেতেই হবে। সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘোষণার পর ইসরায়েলে প্রথমবার খায়বার শেকান মিসাইল ছুড়েছে ইরান। এমন পরিস্থিতিতে ইরানে শাসক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে তেহরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে মস্কো। পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, শত্রুরা বড় ভুল করেছে, তাদের শাস্তি পেতেই হবে। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের কয়েকটি বিমানবন্দরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। কয়েকটি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংসের দাবি করা হয়েছে। এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, চলমান সংঘাতে লক্ষ্যে পৌঁছানোর কাছাকাছি পৌঁছে গেছে তেল আবিব। ইরানের পরমাণু হুমকি নিশ্চিহ্নের পাশাপাশি দেশটির ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা শেষ করার অঙ্গীকার করেছেন তিনি। এদিকে যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া। মস্কোতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তেহরানে উস্কানি ছাড়া মার্কিন হামলার তীব্র নিন্দা জানান প্রেসিডেন্ট পুতিন। ইরানে মার্কিন হামলার বিরুদ্ধে জোরালো ভাষায় নিন্দা জানানোয় রাশিয়ার অবস্থানকে সাধুবাদ জানাই। আশা করি এটি নিরাপত্তা পরিষদে কার্যকর সমর্থনের মাধ্যমেও প্রতিফলিত হবে। ইরানে পরমাণু হুমকি নিষ্ক্রিয় করায় মার্কিন হামলার উদ্দেশ্য ছিল বলা হলেও এবার দেশটির শাসক পরিবর্তন নিয়ে নতুন ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাসক পরিবর্তন বা রেজিম চেঞ্জ শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয়, কিন্তু ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি দেশটিকে মহান করতে না পারে, তাহলে কেনই বা সরকার পরিবর্তন হবে না। এর মধ্যে মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর ক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। মার্কিন পতাকা ও ট্রাম্পের ছবি পুড়িয়ে বিভিন্ন স্লোগান ও ব্যানার হাতে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। সবার কণ্ঠেই যুদ্ধ বন্ধের দাবি। সবার কণ্ঠে একই স্লোগান, নো কম্প্রোমাইজ নো সারেন্ডার। পিছু হটা নয়, প্রতিশোধই একমাত্র পথ। এমন শপথে উত্তাল ইরানের রাজধানী তেহরান। যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরদিনই বিক্ষোভে নামেন হাজারো মানুষ, যেখানে সামিল হন খোদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানো। ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানার হুঁশিয়ারিও দেন তিনি। এই যুগে যখন শত্রুরা কোনো আইন বা নীতিমালার প্রতি দায়বদ্ধ নয়, আমাদের উচিত সামরিক বিকল্পে এগিয়ে যাওয়া। ইসরায়েলকে ধ্বংস করে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ওপর আঘাত হেনে তাদের অঞ্চল ছাড়তে বাধ্য করতে হবে। আমেরিকা খুব বড় একটি ভুল করেছে। আমরা বহু বছর ধরে এই ভুলের
ভুলের অপেক্ষায় ছিলাম। এখন আমরা তাদের এমনভাবে জবাব দেব যাতে তারা সারা জীবন তা মনে রাখে। তেহরানে ক্ষোভের আগুন ছড়িয়েছে কানাডা ও লস অ্যাঞ্জেলেসেও। শত শত মানুষের কণ্ঠে যুদ্ধ বন্ধের দাবি। কেউ কেউ পুড়িয়েছেন মার্কিন পতাকা। তারা বলছেন, ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যেতে এই যুদ্ধ বাধাতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানিরা বলছেন, পরিবারের কাউকে হারাতে চান না তারা। গতকাল বোমা বর্ষণের খবর শুনে আমি সত্যি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কংগ্রেসের তদারকি নেই, প্রেসিডেন্ট নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের করাচিতেও বিক্ষোভে নামেন হাজারো মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে ক্ষোভ জানান তারা। তাদের দাবি, জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিপিন্সের বিক্ষোভকারীরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্ব বাজারে বাড়বে জ্বালানি তেলের দাম। বিকল্প পথে আমদানিতে বাড়বে পরিবহন ব্যয়। মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে এলএনজি আমদানিতেও প্রভাব পড়বে বলছেন বিশ্লেষক। তবে পেট্রো বাংলার চেয়ারম্যান জানালেন, জুলাই পর্যন্ত এলএনজি কেনা থাকায় আপাতত স্থিতিশীল থাকবে দাম, তবে দীর্ঘমেয়াদে সংকট হলে প্রভাব পড়তে পারে। ইরান ইসরায়েল সংঘাত হয়েছে যুক্তরাষ্ট্র প্রতিবাদে বৃহৎ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরানের পার্লামেন্ট, যা কার্যকর হলে জ্বালানি সহ সব ধরনের পণ্য পরিবহনে বৈশ্বিক সংকট তৈরির আশঙ্কা বিশ্লেষকদের। বিশেষজ্ঞরা বলছেন, প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানির বাজারে নৈরাজ্য দেখা দিতে পারে। 34 কিলোমিটারের দীর্ঘ এই জলপথ চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশেরও। বিবিসির তথ্য বলছে, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে বছরে প্রায় 14 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়। হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত, এডেন ও আরব সাগর হয়ে বাংলাদেশকে তেল সরবরাহ করতে পারবে সৌদি আরব। তবে বিকল্প জলপথ না থাকায় সংযুক্ত আরব আমিরাতে আটকে যাবে চাহিদার অর্ধেক জ্বালানি। যারা আমরা সদা সর্বদা নির্ভরশীল এই মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের উপরে, সেটা গ্যাস হোক কিংবা লিকুইড ফুয়েলই হোক, আমাদের জন্য একটা বড় বিপর্যয়ের সম্ভাবনা আছে। এদিকে হরমুজ প্রণালী বন্ধে তরলীকৃত গ্যাস আমদানি কমে গেলে কি হবে? সংকট এড়ানোর কি কোনো পথ খোলা আছে? এমন প্রশ্নে পেট্রো বাংলা বলছে, জুলাই পর্যন্ত এলএনজি কেনা থাকায় আপাতত স্থিতিশীল থাকছে দাম, তবে দীর্ঘ মেয়াদে সংকট হলে প্রভাব পড়তে পারে। জুলাই পর্যন্ত আমাদের কেনা কমপ্লিট। আমরা যদি দাম বাড়েও আমরা হয়তো আরও 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর্যন্ত স্পট কোটেশনে যাব, কিন্তু রিজনেবল না হলে ক্যান্সেল করতে পারবো, এরকম একটা সুযোগ আমাদের আছে। যদি কোনো কারণে হরমুজ প্রণালীর ব্যাপারটা নিশ্চিত হয়, আমরা কাতারের সাথে কথা বলে চেষ্টা করব যে বিকল্প পথ বের করার জন্য। বিশ্ববাজারে পরিবহন খরচ বাড়লে স্পট মার্কেট থেকে কিনে দাম সমন্বয় করা হবে বলে জানান পেট্রো বাংলার চেয়ারম্যান। স্পটে হয়তো এটা একটা ইম্প্যাক্ট হতে পারে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, জাতিসংঘের তত্ত্বাবধানে আগামী জাতীয় নির্বাচনে আপত্তি নেই জামায়াতে ইসলামের। দুপুরে রাজধানীর মগবাজারে আমিরের সঙ্গে কানাডার হাই কমিশনারের বৈঠক শেষে কথা জানান দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া ঐকমত্য কমিশনের সংলাপে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট সহ ঐক্য না হওয়া বিষয়ের ফয়সালা করতে গণভোটের পক্ষে দলটি। জাতীয় নির্বাচন সামনে রেখে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন কানাডার হাই কমিশনার অজিত সিং। বৈঠক করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। বৈঠক শেষে ব্রিফিং করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, গ্রহণযোগ্য করতে আগামী নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে হলেও আপত্তি থাকবে না দলটির। পৃথিবীর বিভিন্ন দেশে যে উদাহরণটি আছে, যেই জাতিসংঘের অধীনে সুপারভিশনে নির্বাচন হয়, আন্ডার দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, সুপারভিশন উইল বি বাই ইউএন। এটা আমরা তাদেরকে বলেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে কানাডা। একথা জানিয়ে জামায়াত বলছে, জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট সহ ঐক্য না হওয়া বিষয়ের ফয়সালার জন্য গণভোট হতে পারে। যদি ঐকমত্য কমিশনে একমত হওয়া না যায়, তখন আমাদের প্রস্তাব হচ্ছে এগুলোকে গণভোটে দেওয়ার জন্য। কারণ জনগণই মূল সিদ্ধান্তকারী। বলি 10 জনে বলবে ইয়েস, একজন বলছে নো, তাহলে আপনি কি করবেন? ঐকমত্যের যে অ্যাটিটিউড, যারা সবাইকে এক করে কনসেনসাস হলে মাত্র
রেজাল্ট করতে চায়। দিস ইজ নট এ ভেরি প্রপার পলিসি। চলতি সপ্তাহে জার্মানি ও জাপানের রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেন জামায়াত আমির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। লন্ডন বৈঠকের মাধ্যমে নির্বাচনী টানেলে প্রবেশ করেছে দেশ, কেটে গেছে সব অনিশ্চয়তা। এ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মবক্রেসির বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে বিএনপি। এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। দলের কেউ এর সঙ্গে যুক্ত হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রতি লন্ডনে বৈঠকের পর নির্বাচনের সময়সীমা নিয়ে কেটে যায় ধোঁয়াশা, অস্বস্তি কাটে রাজনৈতিক মহলেও। আর এই বৈঠকের পর দেশ নির্বাচনী টানেলে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, লন্ডন বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের আশ্বাসের পর ভোট আয়োজনে আর কোনো সংশয় নেই। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও এনডিএম এর নেতাদের সঙ্গে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক শেষে গণমাধ্যমে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। লন্ডন বৈঠকের পরে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে আলোচনা, জনগণ সেটা অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন এবং যে আশঙ্কা ছিল জনগণের মধ্যে সেটা কেটে গিয়েছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। গণমাধ্যমের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, মবক্রেসির বিরুদ্ধে কঠিন অবস্থানে আছে বিএনপি। দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। মবক্রেসির বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে আছে। সেই অবস্থান থেকে বিএনপি সরে দাঁড়াবে না। বিএনপি বাংলাদেশের সহনশীল, পরস্পরের সম্মানবোধের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এখান থেকে সরার কোনো সুযোগ নাই। এদিকে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, মব জাস্টিসের নামে যা ঘটছে তা গর্হিত এবং এ ঘটনার দায় এড়াতে পারে না কেউ। সাবেক প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে ধরনের ব্যবহার হয়েছে এবং আদালতে তার প্রতি যে আচরণ করা হয়েছে, এটা নিঃসন্দেহে দুঃখজনক এবং আমরা মনে করি যেই এই ঘটনার সাথে জড়িত থাক তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির মামলায় সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে 4 দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার সিএমএম আদালত। যদিও সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন বলে আদালতে দাবি করেন তিনি। আর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, সাবেক সিইসি ঠিকভাবে দায়িত্ব পালন করলে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পেতেন না শেখ হাসিনা। দিনের ভোট রাতে কিংবা মৃত ব্যক্তির নামেও ভোটদানের অভিযোগ ছিল 2018 সালের একাদশ সংসদ নির্বাচন নিয়ে। প্রহসনমূলক নির্বাচন আয়োজনের অভিযোগে বিএনপির মামলায় গ্রেফতার হয়ে আদালতের কাঠগড়ায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আদালতে পুরোটা সময় বিষণ্ণ দেখা গেছে সাবেক সিইসিকে। হাতকড়া পরানো অবস্থায় জেল হাজত থেকে তোলা হয় এজলাসে। কাঠগড়ায় আরও 2 আসামি নিজেদের মধ্যে কথা বললেও নুরুল হুদা ছিলেন একদমই চুপচাপ। আদালতের রিমান্ড শুনানি শুরু হলে ভোটাধিকার রক্ষা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থতার বিষয়ে জানতে চান বিচারক। তখন নিজেকে নির্দোষ দাবি করেন নুরুল হুদা। এরপর ভোটে অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটা তার এখতিয়ারভুক্ত না। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, নুরুল হুদা যথাযথভাবে দায়িত্ব পালন করলে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পেতেন না শেখ হাসিনা। পরে উভয় পক্ষের শুনানি শেষে তাকে 4 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। সারা জাতি সাক্ষী, সে 18 নির্বাচনটা সে কি করেছে নির্লজ্জভাবে। আজকেও সে স্বীকার করছে না সে যে অপরাধ করেছে। সিজি সাহেব বলেছেন, নির্বাচন সম্পন্ন করার পরেও মাঠ পর্যায়ে থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং দিনের ভোট রাতের কথা বলা হয়েছে। কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল। এদিন সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতে হাজির করা হয় সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে। শুনানি শেষে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। রাষ্ট্রপক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আনয়ন করতে পারে নাই, শুধু বলেছে যে উনি উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং আমরা বলেছি উনি এই ঘটনার সাথে সম্পৃক্ত না। এছাড়া পল্টন থানার যুবদল কর্মী শামীম হত্যা মামলায় সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। 2018 সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের খুঁজছে দুদক।
ভোট কারচুপিতে জড়িতদের তথ্য পেতে ইসিকে চিঠি দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে 2014 ও 2024 সালের নির্বাচনে যারা ক্ষমতার অপব্যবহার করেছেন তাদেরকেও খোঁজা হচ্ছে বলে জানায় দুদক মহাপরিচালক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সবগুলো জাতীয় নির্বাচনই ছিল প্রশ্নবিদ্ধ। এই অভিযোগ পেয়ে গত জানুয়ারিতে অনুসন্ধানের নামে দুদক গঠন করা হয় 5 সদস্যের কমিটি। তারা জানায় শেখ হাসিনার নেতৃত্বে ও ওবায়দুল কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় রাতের ভোট বাস্তবায়ন করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। 2018 সালের নির্বাচনে কতটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে তা জানতে চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে সেই কমিটি। জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিগত যে 3টি নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমাদের একটি অনুসন্ধান চলমান রয়েছে। সেই অনুসন্ধান সংক্রান্তে অনুসন্ধান দল রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করেছেন এবং অনেক ক্ষেত্রে তারা কিছু কিছু রেকর্ডপত্র পেয়েছেন। আরও যেসব তথ্যাদি প্রয়োজন সেই জন্য তারা কাজ করছেন। 2018 সালে নির্বাচনে সিইসির দায়িত্ব পালনকারী KM নুরুল হুদাকে গ্রেফতার প্রসঙ্গে দুদক মহাপরিচালক জানান, অনুসন্ধান কমিটি চাইলে তাকে এই অভিযোগে গ্রেফতার দেখাতে পারে। আমাদের যে অনুসন্ধান দল রয়েছেন এইটা তাদের এখতিয়ার, তারা যদি মনে করেন কোনো আসামিকে গ্রেপ্তার করার প্রয়োজন এই পর্যায়ে সেই উদ্যোগ তারা নেবে। এদিকে ইসলামী ব্যাংক থেকে 1000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ব্যাংকটির সাবেক এমডি মনিরুল মাওলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান ও শাহজাহান খানকে 2 দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন ও সাবেক রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে 3 দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রত্যেককে 5 দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। কিন্তু শুনানির এক পর্যায়ে সব মামলাকে ভুতুড়ে মামলা বলে দাবি করেন শাহজাহান খান, দায়ী করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে। তবে এ সকল অভিযোগ অবান্তর বলে মন্তব্য করেন কৌশলী। 2000 ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে রাজপথে এবং ভ্যানের উপরে তাদেরকে রেখে আগুন দিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এগুলিকে যদি শাহজাহান খান ভূতের গল্প বলেন তাহলে জাতির কাছে এটা হাস্যকর ছাড়া কিছু নয়। ওনার এই বক্তব্যগুলি বিজ্ঞ আদালত গ্রহণ করেনি এবং ওনাকে এই ধরনের বক্তব্য থেকে নিবৃত্ত থাকার জন্য আদালত ওনাকে নির্দেশ দিয়েছে। পরে উভয় পক্ষের শুনানি শেষে 3 আসামিকেই 2 দিন করে রিমান্ডের আদেশ দেন বিচারক। এছাড়া বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে 1 দিন, রিয়ার অ্যাডমিরাল সোহেলকে 3 দিন এবং সাবেক এমপি আকম সারওয়ার জাহান বাদশাহ ও সাবেক প্রতিমন্ত্রী ABM তাজুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। যাদেরকে গ্রেফতার দেখানো হয় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়, আর যাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে তাদেরকে ন্যস্ত করা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, জুলাই হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ার মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের 15 বছরে 3 থেকে 3,500 মানুষ গুম হয়েছে বলে ধারণা গুম কমিশনের। যদিও এ পর্যন্ত অভিযোগ এসেছে 1850 জনের বিরুদ্ধে। 1850 জন অভিযোগ করেছেন, যার মধ্যে আবার 350 এখনো নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে চিঠি দেওয়া হয়েছে পুলিশকে, তথ্য চাওয়া হয়েছে ভারতের কাছেও। গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে গুমে জড়িত দেশের 7 সংস্থার পাশাপাশি ভারতীয় গোয়েন্দা বাহিনীরও ভয়াবহ নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। জড়িত 17 কর্মকর্তার নামও এসেছে প্রতিবেদনে। মাসুদুর রহমানের রিপোর্ট। গুমের পদ্ধতি, নির্যাতন, আয়নাঘরে বন্দী, এরপর মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আসামি হিসেবে তুলে ধরার পুরো প্রক্রিয়া তুলে ধরা হয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে। বেশিরভাগ ক্ষেত্রেই সাদা পোশাকে অপহরণের পর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। তদন্তে উঠে এসেছে গুমের পর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DGFI এর জয়েন্ট ইন্টারোগেশন সেল, JIC, র্যাব 1 এর টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন, TFI বা র্যাব সদর দপ্তরের গ্লাস হাউস সহ 16টি গোপন বন্দিশালায় রাখা হতো ভুক্তভোগীদের। খেতে না দেওয়া ঠিকমতো, তারপরে হচ্ছে পচা জিনিস খেতে দেওয়া, রাতের পর রাত ঘুমোতে দেয় নাই। সো এই জিনিসগুলো
অনেক ভিকটিমদের ক্ষেত্রে হয়েছে। কমিশনে এ পর্যন্ত দেশের 36 জেলার 1850 জন ভুক্তভোগী গুমের অভিযোগ করেছেন। তারা বন্দী থাকা অবস্থায় আরো 2 থেকে 3 জনের তথ্য দিয়েছেন। সেই হিসেবে গুমের সংখ্যা 3 থেকে 3500 হতে পারে বলে ধারণা তদন্তকারীদের। ভিকটিমদের পরিণতি কি হয়েছে, পর্যায়ক্রমে আমরা কতগুলো ফাইল যেটা আমরা পুলিশকে দিয়েছি, যে শুধু তদন্ত না, তাদের সন্ধানটা জানার ব্যাপারটাও তাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে। গুমের সঙ্গে পুলিশ, র্যাব, ডিবি, সিটিটিসি, ডিজিএফআই, এনএসআই ও বিজিবির সম্পৃক্ততা পেয়েছে কমিশন। তবে ডিজিএফআই ও র্যাব সবচেয়ে বেশি যৌথভাবে গুমের ঘটনা ঘটিয়েছে। এখানেই শেষ নয়, ভারতীয় বাহিনীর মাধ্যমে সে দেশে করা হয়েছে গুম। বাংলাদেশের প্রচলিত যতগুলো আইন প্রয়োগকারী সংস্থা বা তদন্তকারী সংস্থা বা আপনার গোয়েন্দা সংস্থা আছে, প্রত্যেকটা বাহিনীর সদস্যরাই কিন্তু এইগুলির সাথে জড়িত ছিল। প্রতিবেদনে গুমে অভিযুক্ত করা হয়েছে র্যাবের সাবেক 4 মহাপরিচালক, 7 অতিরিক্ত মহাপরিচালক, 6 গোয়েন্দা শাখার পরিচালককে। গুমের মতো ন্যাক্কারজনক অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান নিরাপত্তা বিশ্লেষকদের। যেটা সর্বোচ্চ শাস্তি সেটা দিতে হবে, সে সেনাবাহিনী হোক বা বাংলাদেশের নাগরিক হলে তো হলো, আর ভারতের নাগরিকদের ব্যাপারটা আমরা কূটনৈতিকভাবে দেখবো, এখানে কোনো কম্প্রোমাইজের কোনো স্কোপ নাই। সবচেয়ে বেশি গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে র্যাবকে বিলুপ্তি এবং অপব্যবহার হওয়ায় 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের সুপারিশ গুম কমিশনের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নতুন বাংলাদেশ তৈরির জন্য জুলাই গণ অভ্যুত্থানে 4 জন স্কাউট জীবন দিয়েছেন, যা বিশ্বের ইতিহাসে বিরল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্কাউটদের শাপলা কাপ অ্যাওয়ার্ড তুলে দেন তিনি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নিজের স্কাউটস জীবনের স্মৃতি রোমন্থন করেন ডক্টর ইউনূস। জানান, 7ম শ্রেণীতে থাকতে স্কাউটের সঙ্গে যুক্ত হন তিনি। এরপর নানা কর্মসূচিতে অংশ নিয়ে দেশ বিদেশ ঘুরেছেন। স্কাউট জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বেশ আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি নতুন স্কাউটদের আরও বেশি মনোযোগী হওয়ার নির্দেশ দেন। পরে কাব কার্নিভাল উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের স্কাউটিংয়ের ক্ষেত্রে আজকে একটা বিশেষ গৌরবের, 4 জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য, নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য। সেটা দিয়েই এই ইতিহাসের সৃষ্টি। স্কাউটিংয়ের ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। আমার কৈশোর এবং তারুণ্য কেটেছে স্কাউটিং দিয়ে। ক্লাস 7 থেকেই শুরু আমার এই যাত্রা, আর থামেনি। বিশ্ব জাম্বুরি হলো কানাডাতে 1955 সালে, 15 বছর বয়স তখন। সে কি মহা উৎসব, যাওয়া, আটলান্টিক পাড়ি দেওয়া, ক্যানাডাতে জাম্বুরি করা, সারা বিশ্ব দেখা। আমাদেরকে জাহাজে করে নিয়ে গেল, লন্ডন থেকে নিউ ইয়র্ক জাহাজে। এই সমুদ্র যাত্রা, বিরাট আটলান্টিক পাড়ি দেওয়া, বাচ্চা বাচ্চা ছেলে, পুরো জাহাজ মাতিয়ে ফেললো এই কজন ছেলে। আমরা যাচ্ছি, কিন্তু পুরো জাহাজের নিয়ন্ত্রণ এই বাচ্চাগুলোর হাতে চলে আসলো, গানে বাজনায় উৎসাহে ফুর্তিতে। করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। 24 ঘন্টায় 3 জন মারা গেছেন। এদিকে ডেঙ্গুর প্রকোপের মধ্যে শনাক্ত হচ্ছে চিকুনগুনিয়াও। 3 রোগের লক্ষণ প্রায় একই হওয়ায় জনমনে বাড়ছে উদ্বেগ। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে 5 জনের মৃত্যুতে জনমনে বাড়ছে উদ্বেগ। যদিও চিকিৎসকরা বলছেন এখনও উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই হার্ট, কিডনি সহ নানা জটিলতায় ভুগছেন আগে থেকেই। এই যেমন ডিএনসিসি কোভিড হাসপাতালে মারা যাওয়া 2 রোগী ছিলেন অন্য রোগে আক্রান্ত। বর্তমানে হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি আছেন 15 জন, যার মধ্যে 7 জনেরই লাগছে আইসিইউ সাপোর্ট। শুধু কোভিড নিয়ে মারা গিয়েছে এখন পর্যন্ত সে ধরনের ঘটনা ঘটেনি। যে 2টো ঘটেছে সেটা কিন্তু আদার সিরিয়াস কোমরবিডিটি ছিল। তারা কিন্তু যদি কোভিড-19 নাও থাকতো তা এমনিতেই তারা অনেক সিরিয়াস ছিল। নিউ ভেরিয়েন্টটা যে একেবারে যে মাইল্ড এটাও সরাসরি বলা যাচ্ছে না। আমাদের সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে, কিন্তু আতঙ্কিত নয়, কারণ এখনও আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এদিকে করোনার সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যাও। সেই সঙ্গে যুক্ত হয়েছে চিকুনগুনিয়া। 3 রোগের লক্ষণ প্রায় একই ধরনের হওয়ায় বিড়ম্বনায় পড়ছেন অনেকে। চিকিৎসকরা বলছেন যে কোনো লক্ষণেই নিতে হবে পরামর্শ। অনেক সময় ডেঙ্গু এবং কোভিড
কোভিডের উপসর্গগুলো কিছুটা কাছাকাছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ডিফারেন্সিয়েট করাটা একটু ডিফিকাল্ট হয়। সেই ক্ষেত্রে আসলে আমরা সবসময় টেস্টের মাধ্যমেই খুব সহজে আমরা আলাদা করতে পারি। 1 থেকে 2 দিনের বা 3 দিনের যদি জ্বর আসে তাহলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন। সবশেষ একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 329 জন। চলতি বছর করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 16 জনে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পুকুর কমে যাওয়ায় রান্নার কাজে ব্যবহারের জন্য বছর জুড়ে বৃষ্টির পানি মজুত করা হয় প্রতিটি বাড়িতে। আর এই জমানো পানিতে বংশবিস্তার করছে এডিস মশা, যার কারণে বরগুনার প্রায় প্রতিটি বাড়িতেই ডেঙ্গি আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে, জানিয়েছে আইইডিসিআর। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। রান্নার রং ও স্বাদ ধরে রাখতে বরগুনায় দশকের পর দশক ধরে ব্যবহার করা হচ্ছে পুকুরের পানি, কিন্তু অপরিকল্পিতভাবে নগরায়ন ও নিয়ম নীতির তোয়াক্কা না করে জলাশয় ভরাট করায় সংকট দেখা দিয়েছে পানির এ উৎসের। এতে স্থানীয়রা আয়রনযুক্ত গভীর নলকূপের পানি ব্যবহার না করে রান্নার কাজে ব্যবহারের জন্য বছর জুড়ে ড্রামে করে সংরক্ষণ করেন বৃষ্টির পানি। আর এই বৃষ্টির পানি এখন কাল হয়ে দাঁড়িয়েছে বরগুনাবাসীর জন্য। বৃষ্টির পানিতে মূলত খাবারের টেস্ট ভালো আসে আর রংটাও পরিবর্তন হয় না। বৃষ্টির পানি সংরক্ষণেরও সচেতন হওয়ার বিকল্প আমাদের এই অঞ্চলের মানুষের নেই। তো এখন পুকুর নাই দেখে সবাই আসলে বৃষ্টির উপর নির্ভর করেই আসলে পানিটা জমিয়ে রাখে। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ অনুসন্ধানে কাজ করছে আইইডিসিআর এর একটি প্রতিনিধি দল। দলের সদস্যরা বলছেন নোংরা পানিতে নয়, এডিস মশা বংশবিস্তার করে স্বচ্ছ পানিতে। অনুসন্ধানে জেলার প্রায় 95% বৃষ্টির পানি সংরক্ষণের ড্রামে এডিস মশার লার্ভা পেয়েছেন তারা। এজন্য সঠিক প্রক্রিয়া না মেনে বৃষ্টির পানি সংরক্ষণকেই দায়ী করছে আইইডিসিআর। মোটামুটি সবগুলো বাড়িতেই কোনো না কোনো পাত্রে, পানির পাত্রে আমরা এডিস মশার লার্ভা বা মশার অন্য কোনো স্তর আমরা এখানে দেখতে পেয়েছি। ডাবের খোসা জাতীয় যে জিনিসগুলো অথবা যেখানে পানি রিজার্ভ হতে পারে ছোট ছোট জায়গাগুলো, এগুলো একটু পরিষ্কার রাখলেও কিছুটা ডেঙ্গু কমে আসবে। সঠিক প্রক্রিয়া অবলম্বন করে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য স্থানীয়দের সতর্ক করা হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। স্বেচ্ছাসেবকদেরকে আমরা পাঠাচ্ছি, তারা বাসাবাড়িতে যে কিভাবে পানি সংরক্ষণ করলে এই ডেঙ্গুর লার্ভা থাকবে না সে বিষয়টি তাদেরকে বোঝানো হচ্ছে, এবং এর পরবর্তীতে ধারাবাহিকতায় আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমাদের আইনগত ব্যবস্থা যে সুযোগগুলো আছে আমরা সেটা কাজে লাগাবো। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 2300 ছাড়িয়েছে আর মৃত্যু হয়েছে 22 জনের। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। রংপুর মেডিকেলের আইসিইউতে থাকা এক রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হয়েছে। আইসিইউ জীবাণুমুক্ত করতে 72 ঘন্টার জন্য সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান, দুপুরে কুড়িগ্রামের চিলমারি থেকে শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীর শরীরে ধনুষ্টঙ্কার শনাক্ত হয়। ইন্টেনসিভ কেয়ার ইউনিটে থাকা অন্য রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হয় অন্যান্য ওয়ার্ডে। একই সঙ্গে টিটেনাস শনাক্ত হওয়ার রোগীকে আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়। জানানো হয়, পুরো আইসিইউ জীবাণুমুক্ত না করা পর্যন্ত বন্ধ রাখা হবে সেবা। টিটেনাস সংক্রমণ রোগ, এটা তো সবাই বুঝে, না হলে আমরা কেন আইসিইউ ফাঁকা করবো? আইসিইউ ফাঁকা করার উদ্দেশ্যটা হলো এটা, যে আমার যেগুলো রুগী ভালো আছে যাতে এটা সংক্রমণ না হয়, তার রুগীগুলো ভালো থাকে, এই জন্য রুগীর লাইফ সেভের কথা চিন্তা করে আমরা রুগীগুলোকে বাহিরে পাঠিয়ে দিচ্ছি। আর যেগুলো ক্রিটিক্যাল, যেগুলো ভেন্টিলেটর মেশিন আছে, সেগুলোরও আমরা বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করতেছি। আবাসিক ও একাডেমিক ভবন নির্মাণ সহ 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে দ্রুত সংকট নিরসনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষকরা। দুপুরে সচিবালয়ে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তারা। বিকল্প আবাসন এবং তার পরিবর্তিতে আমাদের যে নতুন ভবনের জন্য বাজেট পাস এবং এর যে ইন্টারিম টাইম, দুটার জন্য আলাদা একটা পরিবেশ, এটার ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার রোডম্যাপ আসেনি। আমরা যে সেই জায়গায় ক্লাসে ফিরবো, সেই জায়গায় এখনো সেরকম পরিবেশ তৈরি হয়নি। নতুন ভবনের সম্বন্ধে ক্লিয়ার রোডম্যাপ আসলে আমরা ইনশাল্লাহ ক্লাসে ফিরে যাবো এবং আমাদের আন্দোলন শেষ হবে। 2টা হোস্টেলের আশ্বাস পেয়েছি যে অন্য মেডিকেল কলেজে হওয়ার কথা ছিল তাদের দরকার নাই। ঢাকা মেডিকেল কলেজে একটা ছেলেদের একটা মেয়েদের 2টা হোস্টেল হবে, সেটা হইতে একটু টাইম বিং, কিন্তু এই মুহূর্তে যেহেতু খুব জরুরি কিছু হয়ে পড়ছে যে একাডেমিক ভবন এবং হোস্টেল, এইটা শর্ট টাইম কিভাবে হইতে পারে, আমরা আমাদের পক্ষ থেকে প্রস্তাব করছি যে আমরা কোনো নতুন বাড়ি ভাড়া করতে পারি কিনা। রাতের সময় আরও থাকছে।
শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল নিয়ে বিতর্ক, ফিরলেন নাইম লিটন। মোসাদ্দেক সোহানকে না রাখার প্রশ্নে চটলেন নির্বাচক। টেস্ট নেতৃত্ব ছাড়া ইস্যুতে ধোঁয়াশায় রাখলেন শান্ত। জাতীয় রাজস্ব বোর্ড আলাদা করে জারি করা প্রজ্ঞাপন বাতিল এবং চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আবারও কলম বিরতি কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। ঢাকা সহ সারা দেশের স্থানীয় কার্যালয় ও কাস্টমস অফিসে সকাল ৯টা থেকে দুপুর 12টা পর্যন্ত কর্মসূচি পালন করেন তারা। কাল পরশু একই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। চেয়ারম্যানকে অপসারণ না করলে 28 জুন থেকে কমপ্লিট শাটডাউন পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এনবিআরকে ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনার নামে আলাদা দুটো বিভাগ চালু করতে 12 মে রাতে প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদের মুখে তা আগামী 31 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর মাঝে এটি বাস্তবায়ন প্রক্রিয়া সহজ করতে একটি কমিটি গঠন করে সরকার। সেখানে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশীদারিত্ব না থাকায় আবারও কলম বিরতি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। অন্যায়ভাবে আমাদের আন্দোলনের সম্মুখ সারির আমাদের মেধাবী অফিসারদেরকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা বদলি করে দিয়েছে এবং চাকরি বিধিও তারা মানতে চায় না, তারা স্ট্যান্ড রিলিজ করেছে। সত্যিকার অর্থে সংস্কার করতে হয়, রিফর্ম করতে হয়, তাহলে এই চেয়ারম্যানকে রেখে কোনো সংস্কার হবে না। যে 6 সদস্য কমিটি গঠন করা হয়েছে সেখানে আমরা চাচ্ছিলাম আমাদের যেন কোনো প্রতিনিধি থাকে। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার মধ্যে তালিকায় 3 নম্বরে রয়েছে বর্তমান এনবিআর চেয়ারম্যান। সোমবার সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কলম বিরতি পালনের পর সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, দাবি আদায় না হলে আগামীতে তারা কঠোর কর্মসূচির দিকে যাবে। পদত্যাগ করতে হবে বোর্ড চেয়ারম্যানকেও। সকল বদলি আদেশ আজ 23 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বাতিল করা না হলে আগামী 24 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রপ্তানি ব্যতীত কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে 9টা থেকে দুপুর 5টা পর্যন্ত সকল কর্মকর্তা কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান এবং কলম বিরতি। সংবাদ সম্মেলনে বলা হয়, চেয়ারম্যানকে অপসারণ না করা হলে আগামী 28 জুন থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব বাণিজ্যে নানা অনিশ্চয়তা ও দেশে রাজনৈতিক অস্থিরতার পরও ইউরোপের বাজারে বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি। চলতি বছরের জানুয়ারি এপ্রিলে আয় হয়েছে প্রায় $807 কোটি, যা বছর ব্যবধানে 24% বেশি। প্রবৃদ্ধিতে ইউরোপের বাজারে চীনকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ট্রাম্পের চড়া শুল্ক নীতির পরও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি তার প্রবৃদ্ধি ধরে রেখেছে। এই ধারা অব্যাহত আছে ইউরোপেও। চলতি বছরের প্রথম 4 মাসে ইউরোপীয় ইউনিয়নে $806 কোটি 96 লাখ তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা গেল বছরের একই সময়ের তুলনায় 23.98% বেশি। ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে তার মাঝেও ইউরোপের বাজারে তৈরি পোশাক রপ্তানির উল্লেখযোগ্য প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। আমাদের বাইরের সাথে যে আমাদের সুসম্পর্ক বজায় রয়েছে, আমরা যে কমিটমেন্ট অনুযায়ী কাজ করতে পারছি, আমাদের কমপ্লায়েন্স এবং সেফটিতে আমরা যে জায়গাতে আমরা নিজেদেরকে নিয়ে গিয়েছি, আমরা মনে এই জায়গা থেকে আমরা প্রবৃদ্ধি আরো উত্তর বৃদ্ধি করতে পারবো। কিন্তু আমাদেরকে জ্বালানি নিশ্চয়তা একটু দেওয়ার ব্যবস্থা করতে হবে। এদিকে রফতানি বেড়েছে চীন, ভারত, পাকিস্তান ও কম্বোডিয়ারও। সবচেয়ে বেশি $838 কোটি 76 লাখ তৈরি পোশাক রফতানি করেছে চীন, প্রবৃদ্ধি 21%। এরপরেই রয়েছে বাংলাদেশ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। শুল্কমুক্ত সুবিধায় আমদানির সুযোগ থাকায় স্থানীয় চামড়ার চাহিদা কম, এতে দামও মিলছে না বলে মনে করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সকালে ঢাকা ক্লাবে আয়োজিত চামড়া শিল্প নিয়ে সেমিনারে কথা বলেন তিনি। এ শিল্পের উন্নয়নে বিদেশি বিনিয়োগ ও বিকল্প বাজার তৈরিতে গুরুত্ব দিয়েছে সিপিডি। বিগত সরকার 2030 সালের মধ্যে চামড়া শিল্প থেকে রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করেছিল $500 কোটি। হাতে বাকি মাত্র 5 বছর, অথচ আয় $1 বিলিয়নের কম বেশি। সম্ভাবনার বিপরীতে প্রতিবন্ধকতায় ঘুরপাক খাচ্ছে চামড়া শিল্প। পরিস্থিতি উত্তরণে করণীয় নির্ধারণে যৌথভাবে সেমিনারের আয়োজন করে ট্যানারি মালিকদের সংগঠন বিটিএ ও বাণিজ্য মন্ত্রণালয়। এতে গবেষণা প্রতিবেদন তুলে ধরে ট্যানারি মালিকদের পরবর্তী প্রজন্মকে ব্যবসায় ধরে রাখা, বিদেশি বিনিয়োগ বাড়ানো ও বিকল্প বাজার তৈরির পরামর্শ দেয় সিপিডি।
আমাদের জেনারেশনের ব্যবসা ধরে রাখতে হবে, নতুন জেনারেশনকে আসতে হবে, নতুন বিনিয়োগকারীকে এই খাতে আনতে হবে এবং সেটা দেশি বিনিয়োগকারীর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদেরকেও কিন্তু এই খাতে সুযোগ করে দিতে হবে। সাভারের চামড়া শিল্প নগরীতে স্থাপিত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপিকে কার্যকর করার দাবি জানিয়েছেন বিটিএর সংশ্লিষ্টরা। না হলে রপ্তানি বাড়ানো সম্ভব নয় বলে মত তাদের। সিইটিপিটা যে পরিবেশ অধিদপ্তরের যে প্যারামিটার, এই প্যারামিটারে আমাদেরকে আইনা দেন। এই চামড়ার দাম আজকে যে দামে বিক্রি হচ্ছে এর থেকে ডবল দামে আমরা ইনশাআল্লাহ চামড়া কিনতে সক্ষম হব। শিল্প মন্ত্রণালয় $5 বিলিয়ন কিন্তু আপনার এটার লক্ষ্যমাত্রা ধরেছিল, কিন্তু সেটাও কিন্তু অ্যাচিভ করতে পারিনি। আমরা একমাত্র পারিনি এইখানে আমাদের যে কমপ্লায়েন্স না হওয়ার কারণে। আগামী বছর বিনামূল্যে লবণ না দিয়ে কাঁচা চামড়া বিক্রিতে প্রণোদনা দেয়া হবে উল্লেখ করে বাণিজ্য সচিব বলেন, বন্ড সুবিধায় চামড়া আমদানির সুযোগ থাকায় দেশে দাম বাড়ছে না। ব্যবহৃত চামড়ার একটা বিরাট অংশ আমরা আমদানি করি শুল্কমুক্তভাবে। বিশেষায়িত চামড়ার ব্যবহার ডেফিনেটলি সেটা থাকবে, কিন্তু প্রত্যেক জোড়া পাদুকার জন্যে রপ্তানি যে কয় জোড়া পাদুকা হয় প্রায় সবগুলোই আমদানিকৃত চামড়া দিয়ে যদি হয়, তাহলে আমি তো মনে করি না বাংলাদেশের চামড়ার কোনো দাম হবে। লবণজাত চামড়ার দাম নির্ধারণের পাশাপাশি লবণ ছাড়া কাঁচা চামড়ার দাম নির্ধারণ না করায় নৈরাজ্য তৈরি হয় বলে গবেষণায় তুলে ধরা হয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি ওয়াচ টাওয়ার এলাকায় সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বর্ষার শুরুতে পর্যটকের ঢল নামে সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে। ওয়াচ টাওয়ারের চারপাশ ঘিরে নোঙর করা হয় শত শত নৌযান। পর্যটকরা ঘুরে যাবার পর ওয়াচ টাওয়ারের 1 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে প্লাস্টিক পণ্য আর ময়লা আবর্জনা। এমনকি হিজল করচবাগানের গাছের ডালপালাও ভেঙে ফেলেন অনেকে। ঘুরতে আসা মানুষের অসচেতনতায় হুমকির মুখে প্রাকৃতিক পরিবেশ। ওয়ান টাইম সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে শুরু করে উচ্চ শব্দে গান থেকে শুরু করে সবকিছু নিয়েই আসলে একটা জগাখিচুড়ি হয়ে যায় ওই জায়গাটা। গাছগুলার মাঝে বোটগুলা না লাগায় তাহলে অনেকটাই পরিবেশ ভালো থাকবে। এই অবস্থায় গোলাবাড়ি ওয়াচ টাওয়ার এলাকায় সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার ওই এলাকায় অভিযান পরিচালনা করছে। আমরা হাউস বোট মালিক যারা আছেন, নেতৃবৃন্দ আছে, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে অঙ্গীকার করেছে তারা তাদের হাউস বোট ওয়াচ টাওয়ার এলাকায় নেবেন না। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। আমরা চাইবো যাতে কিছু টুরিস্ট পুলিশ, তারপরে হচ্ছে আনসার বাহিনী ওইখানে যদি মোতায়েন করা হয়, তাহলে এই যে নীতিমালাগুলো দেওয়া হয়েছে সেগুলো আরও বেশি বলবৎ হবে। গাছ ভেঙে এবং পরিবেশ দূষণ হয়, যেটা প্রশাসন যে দৃষ্টি নিয়েছে আরও আগে নেওয়ার কথা ছিল। প্রতি বছর টাঙ্গুয়ার হাওর ও তাহিরপুরের নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, বাড়িটিলা, শিমুল বাগান এলাকায় ভ্রমণ করেন লাখো পর্যটক। সময় সংবাদ, সুনামগঞ্জ। সেন্ট মার্টিন বাঁচাতে পারলেই ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে জনমনে তৈরি হওয়া সব জল্পনা কল্পনা কেটে যাবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, দেশের একমাত্র প্রবাল দ্বীপ নিয়ে মাস্টার প্ল্যান তৈরির চিন্তা করছে সরকার। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কাঁচা বাজার পলিথিন মুক্ত করতে পাটের ব্যাগ উৎপাদন করা হবে। সুদিন ফিরে আসছে সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশে। পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় দ্বীপের বাইরের কোনো মানুষ নেই কোনো কোলাহল। প্রকৃতির নিজের মতো করে অপরূপ সৌন্দর্যে ফিরছে। সকলকে স্বাগত জানাচ্ছি। পরিবেশ মন্ত্রণালয়ের বিধিনিষেধ ঘিরে বঙ্গোপসাগরের কোলের দ্বীপটি নিয়ে জল্পনা কল্পনাও কম নয়। তবে সেন্ট মার্টিনকে বাঁচাতে পারলেই কেটে যাবে জনমনের সব শঙ্কা। একথা জানিয়ে পরিবেশ উপদেষ্টা জানান, দেশের একমাত্র প্রবাল দ্বীপটি নিয়ে মাস্টার প্ল্যান করার চিন্তা চলছে। সেন্ট মার্টিনের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে আমরা দ্বীপটাকে প্রথমে বাঁচাবো। দ্বীপটাকে বাঁচালে সকল আশঙ্কাই দূর হয়ে যাবে। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, শতভাগ পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে দেশের সব শপিং সেন্টার। আর কাঁচা বাজার পলিথিন মুক্ত করতে পাটের ব্যাগ উৎপাদন করা হবে। সরকার প্রাথমিক পর্যায়ে বাজার মনিটরিং করছে। শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে। পাট এবং বস্ত্র মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে। তারা ঢাকা এবং চট্টগ্রামকে প্রাথমিকভাবে টার্গেট করে পাটের ব্যাগ উৎপাদন করবে। এতে আমাদের পাটকলগুলোও চালু হবে। একই সাথে ক্রেতারাও
সুলভ মূল্যে পাটের পণ্য পাবেন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা নিয়ে জাতীয় কৌশল বিষয়ক অনুষ্ঠানে অংশ নেন সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, নদী তীরে স্থাপনা তৈরি ঠেকানো না গেলে হাজার কোটি টাকার প্রকল্প নিলেও ভাঙন প্রতিরোধ করা যাবে না। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। ধানের ভরা মৌসুম, অথচ স্বস্তি নেই চালের বাজারে। কুষ্টিয়ায় মোকামে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৩ টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্বল্প আয়ের ক্রেতারা। চাল মজুত করে কৃত্রিম সংকটের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এস এম রাশেদের পাঠানো তথ্য, বাবুল হোসেনের তোলা ছবিতে রিপোর্ট। ধানের ভরা মৌসুম, এরপরও চালের বাজারে নেই স্বস্তি। কয়েকদিনের ব্যবধানে কুষ্টিয়ার খাজানগরে প্রকারভেদে চালের দাম বেড়েছে ৩ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ ও ধানের দাম বাড়তি, এজন্য চালের দামও ঊর্ধ্বমুখী। মিলমালার মালিকরা বদ্ধ করে রাখছে, আমাদের মাল সাপ্লাই দিচ্ছে না। ধানের বাজার প্রায় ৮০-৯০ টাকা বৃদ্ধি হওয়ার কারণেই চালের দাম পার কেজিতে ১ টাকা বাড়ছে। চালের দাম বৃদ্ধি শুধু মিলগেটেই থেমে থাকেনি, প্রভাব পড়েছে খুচরা বাজারেও। মিলগেটে বাসমতি চাল ৭৮ টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে ৮২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মিনিকেট মিলগেটে ৬৮ টাকা আর খুচরা বাজারে ৭২ টাকায় কিনছেন ক্রেতারা। এই যে চালের দাম বেড়ে যাচ্ছে, এই আমরা সাধারণ মানুষ কি করে খাবো? এই ভরা মৌসুমে যদি প্রথমেই চাউলের দাম বাড়ে, তাহলে বিগত ২-৪ মাস গেলে তখন তো আরো ভয়াবহ আকারে দাম বাড়বে। এদিকে চাল মজুত করে কৃত্রিম সংকটের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। চালের বাজারে যদি কোনো সিন্ডিকেট থাকে, তাহলে সেই সিন্ডিকেট আমরা ভেঙে দিব এবং সেটা আইনানুগ ব্যবস্থা নিব। আর পাশাপাশি যদি বিনা কারণে চালের দাম বেড়ে যায়, তাহলে সেই ব্যাপারে আমাদের যথেষ্ট মনিটরিং আছে। খাদ্য নিয়ন্ত্রক অফিসের তথ্য মতে জেলায় ৫৫টি অটোরাইস মিল রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। খেলার খবর। নানা বিতর্ক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল বিসিবি। প্রায় ২ বছর পর ডাক পেয়েছেন নাইম শেখ। ওডিআই টিমে ফিরেছেন লিটন দাস ও শামীম পাটোয়ারি। ইনজুরি থেকে সেরে ওঠায় স্কোয়াডে রাখা হয়েছে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে। তবে বাদ পড়েছেন সৌম্য সরকার। আর ঘরোয়া লিগে পারফর্ম করেও ১৬ সদস্যের দলে জায়গা হয়নি নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকতের। ৮ বছর পর শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ। টেস্টের পর শুরু হবে ওয়ানডে। একদিনের সংস্করণের জন্য এদিন দল ঘোষণা করেছে নির্বাচকরা। যদিও ১৬ সদস্যের দলে নেই খুব একটা চমক, তবে প্রায় ২ বছর পর জায়গা হয়েছে নাইম শেখের। তার কারণে বাদ পড়েছেন সৌম্য সরকার। নাইম শেখ আসলেন, তিনিও কিন্তু তার যে খেলার ইন্টেন্সিটিটা, আমাদের টপ যে দুজন ওপেনার ব্যাটিং করছেন, সেই একই ইন্টেন্সিটিতে ব্যাট করার মতো সক্ষমতা একটা নজির রেখেছেন। সবশেষ নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে ২টি সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। বিপিএল ঘরোয়া লিগেও তার পারফরমেন্স মন্দ নয়। আলোচনায় ছিলেন এবার অন্তত ফিরবেন দলে, তবে জায়গা হয়নি তার। না রাখার কারণটা জানালেন প্রধান নির্বাচক। সোহানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন, বাট একই টিমে আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না ওই পজিশনে, বিকজ লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না। পরবর্তী টি-20 বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন, ধরে নেওয়া যায়। সো দ্যাট কাউকে ভালো ফর্মে পিচে অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক মণ্ডলী মনে করি যে ওয়ানডে ক্রিকেট খুব আদর্শ একটা সময়। সবশেষ ডিপিএল এর টুর্নামেন্ট সেরা মোসাদ্দেক উপেক্ষিত এই দলে। নির্বাচক জানান, সর্বোচ্চ উইকেট শিকারী রাকিবুল হাসানকে কেন ডাকা হয়নি শ্রীলঙ্কা সিরিজের অনুশীলন ক্যাম্পে। যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। রাকিবুল তিনি যেন অনেক স্ট্রং একটা বেস নিয়ে জাতীয় দলে আসতে পারেন, আমরা সেটাই চাচ্ছি। স্কোয়াডে সুখবর, পেস ডিপার্টমেন্টে ফিরেছেন তাসকিন মুস্তাফিজ। যদিও ওয়ার্কলোড বিবেচনায় তাসকিন খেলতে পারবেন না সবকটি ম্যাচ। এছাড়া এই সিরিজে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক হবে মেহেদী হাসান মিরাজের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুদিন ধরে ক্রিকেট পাড়ায় গুঞ্জন, অভিমানে টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। এই ইস্যুতে কিছুটা রহস্য রেখে তিনি বলেছেন, দলের জন্য যেটা ভালো হবে সেটাই করবেন। গল টেস্টে জয়ের সম্ভাবনা থাকলেও ব্যক্তিগত অর্জনের জন্য খেলেছেন, এমন সমালোচনাও উড়িয়ে দিয়েছেন তিনি। কলম্বোয় গণমাধ্যমে এসব কথা বলেন শান্ত।
সব থেকে ভালো মুহূর্ত তো লাস্ট টেস্টে ছিল, ব্যাক টু ব্যাক 100 ক্যাপ্টেন হিসেবে, তো তখনই বলে দিতে পারতাম না। এই মুহূর্তে এরকম কোনো কিছু প্ল্যান নেই। ভালো খেলে ছেড়ে দিতে হবে, যে মানুষকে দেখাইতে হবে এরকমও না, আবার খারাপ খেললে করা যাবে না এরকমও না। জিনিসটা হচ্ছে যেটা টিমের জন্য বেটার হবে এবং টিমের ভালো কিছু হবে ওই জিনিসটাই করা হবে। উইকেটটা যেরকম ছিল এই উইকেটে আমার মনে হয় না যে আসলে 50 ওভারের মধ্যে অল আউট করাটা সম্ভব হতো। ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের জন্য এই টিমে কেউই খেলে নাই, এটা আমি 100% সিওরিটি নিয়ে বলতে পারি। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানের 6 বিমানবন্দরে হামলা, শাসক পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের, তেহরানের পাশে থাকার ঘোষণা মস্কোর। জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনে আপত্তি নেই জামায়াতের, আমির ও কানাডা হাই কমিশনারের বৈঠক। লন্ডন বৈঠকের পর নির্বাচনী টানেলে দেশ, কেটেছে অনিশ্চয়তাও, বলছে বিএনপি। এবং বিতর্কিত নির্বাচনের মামলায় আদালতের কাঠগড়ায় সাবেক সিইসি নুরুল হুদা, 4 দিনের রিমান্ডে, শতভাগ ভোট পড়া কেন্দ্রের কর্মকর্তাদের খোঁজে দুদক, তথ্য চেয়ে ইসিকে চিঠি। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।